হ্যালো স্টুডেন্ট, আমি বিজয় রায়। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব সিঙ্গেল ভি বার জয়েন্ট অন এমএস ফ্ল্যাট। তো সিঙ্গেল ভি বার জয়েন্ট আমরা করার জন্য আমাদেরকে মূলত মাইল্ড স্টিল প্লেটের প্রয়োজন পড়বে। তো মাইল্ড স্টিল প্লেট ডিফারেন্ট থিকনেসের হতে পারে। আমরা এর আগে দেখেছি বা এর আগে আমরা যে ধরনের মেটালের ওপরে ওয়েল্ডিং করেছি সেখানে দেখেছি যে অ্যাবভ 6 মিলিমিটারের ওপরে আমাদেরকে গ্রুপ জয়েন করতে হয়। তো গ্রুপ কথাটা হলো যেখানে গ্রুপ করা হচ্ছে মেটালকে ওয়েল্ডিং করার জন্য মেটালের মধ্যে প্রিপারেশন করতে হয়। সেই প্রিপারেশনে যখন গ্রুপ করা হচ্ছে, এই গ্রুপ ডিফারেন্ট সাইজের হতে পারে। আমরা থিওরিটিক্যালি পড়েছি মেটালের এইচ প্রিপারেশন। তো মেটালের এইচ প্রিপারেশনে আমরা দেখেছি ডিফারেন্ট টাইপের এইচ প্রিপারেশন আমরা করে থাকি। তো সেটাকে গ্রুপ বলা হয়। তো এই গ্রুপ যে ব্যাপারটা, এর মধ্যে আমাদের যেটা আজকে আমরা করব সেটা হচ্ছে সিঙ্গেল ভি। তো এই সিঙ্গেল ভি এটা ডবল ভিও হতে পারে। আবার এই বিভিন্ন ধরনের যে প্রিপারেশন গুলো আছে সেগুলো আমরা থিওরিটিক্যালি জানবো বা ধীরে ধীরে পরে করব। আজকে যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ভি বার জয়েন্ট অন এমএস ফ্ল্যাট। তো সিঙ্গেল ভি বার জয়েন্ট করার জন্য আমাদের মেটাল প্রয়োজন পড়বে। আমরা নির্দিষ্ট মাপের মেটালকে বা নির্দিষ্ট থিকনেসের মেটালকে আমরা কাটিং করব এবং সেটাকে মেজারিং করব এবং আমরা সেটাকে সারফেসিং করব। এবার আমরা চলো মেটাল কাটিং করি। তাহলে মেটাল আমরা কাটিং করলাম। মেটাল কাটিং করার পরে আমরা সারফেস করলাম। সারফেসিং করার সময় আমরা যে জিনিসটা করেছি এখানে সেটা হচ্ছে ভি কাটিং বা ভি সারফেসিং, যেটাকে একটা গ্রুপ জয়েন্টের আকারে এখানে রাখা আছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে পোর্শনটা, এই পোর্শনটা ভি এর মতো দেখাচ্ছে, যেটাকে আমরা সিঙ্গেল ভি বলছি। তো এই সিঙ্গেল ভি যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দরভাবে, এটা কিন্তু অ্যাজ পার মেটাল সারফেসিং এ এটা ডবলও হতে পারে। কখন ডবল হবে? যখন এই মেটাল থিকনেস অ্যাবভ অ্যান্ড অ্যাবভ হয়ে যাবে। যেমন ধরো আমার এখানে এই মেটালের থিকনেস যদি 30 মিলিমিটার হতো, তাহলে আমি এখানে ডবল ভি দিতে পারতাম। ডবল ভি মতলব হচ্ছে মিডিল পোর্শনটাতে রুট হবে, আমার ওপরেও একটা ভি দেখতে পাবো, ওপরেও একটা ভি দেখতে পাবো এবং এর তলার সাইডেও একটা ভি দেখতে পাবো, সেটা হবে ডবল ভি। কিন্তু আমরা যেহেতু এখানে সিঙ্গেল ভি বার জয়েন্ট করছি, তাহলে আমার এখানে একটা সিঙ্গেল ভি আমরা দেখতে পাচ্ছি। তাহলে সারফেসিং এ আমরা কি কি ধ্যান দিয়েছি বা কি কি বিষয়ের উপরে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়েছি? আমাদের বিভেলিং অ্যাঙ্গেল, এই যে আমরা মেটাল সারফেসটা যেটা বিভেলিং করেছি, এই অ্যাঙ্গেলটাকে আমাদেরকে মূলত খেয়াল রাখতে হয়েছে। এবং এখানে একটা সারফেস আছে যেটাকে আমি রুট ফেস বলছি। এখানে একটা সারফেস আছে যেটাকে আমি রুট ফেস বলছি। রুট ফেস কাকে বলছি? আমার মেটালের যা থিকনেস, এই যে থিকনেসটা এখানে মেটালের থিকনেস, সাপোজ এটা যদি 10 মিলিমিটার হয়, তাহলে আমার এই যে এই বিভেলিংটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, সেই নির্দিষ্ট অ্যাঙ্গেলটা কত? 30 to 40 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা আমার বিভেলিং হয়ে একটা যে জায়গাতে এসে আমার এই অ্যাঙ্গেলটা ম্যাচ করেছে, সেখান থেকে ঠিক নিচের দিকে ভার্টিক্যালি সারফেসে আমার 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার রাখতে হবে। সেটা আমার মেটাল থিকনেসের উপরে কিন্তু ডিপেন্ড করবে। তাহলে আমরা রুট ফেস ওইটাকে বলছি যে রুট ফেসটা লোয়ার সারফেস থেকে ভার্টিক্যালি আমার এখানে থাকবে একটা থিকনেস, যে থিকনেসটা আমরা নিচে দেখতে পাবো, একদম তলার দিকে দেখতে পাবো, যেটাকে আমরা রুট ফেস বলছি। এই রুট ফেস রাখার কারণ কি না, আমরা যদি এই বিভেল অ্যাঙ্গেলটাকে একদম জিরোতে যে ম্যাচ করাতাম, আমরা বিভেল অ্যাঙ্গেলটাকে যদি এখান থেকে বিভেল করে আমরা একদম পুরো 0 ডিগ্রিতে যে যদি ম্যাচ করাতাম, তাহলে আমার একদম লোয়ার সারফেসটা থাকতো 0, তাই তো? তাহলে লোয়ার সারফেস 0 মতলব ভ্যালুলেস। তো ভ্যালুলেস যদি হয়, তাহলে একটা জিনিস চিন্তা করবে যে তুমি যখন এখানে আর্কের হিট দেবে মতলব আর্কের হিট দ্বারা মেটাল ফিউজ হচ্ছে, মেটাল লিকুইড ফর্মে আসছে। তাহলে মেটাল যখন লিকুইড ফর্মে আসছে, তো সে তখন তো ওয়েটলেস হয়ে যাচ্ছে না, তার একটা গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এখানে মেটালের মধ্যে একটা ওয়েট থাকছে। তাহলে সেই মেটালটা কি হবে? ওই 0 ডিগ্রি নিজের মধ্যে রিটেইন করাতে পারবে না। কি হবে না, ওইখানে বার্ন থ্রু হয়ে যাবে, মেটাল ওখান থেকে স্যাগিং হয়ে নিচের দিকে ঝুলে পড়ে যাবে বা ওখান থেকে ফুটো হয়ে নিচের দিকে পড়তে থাকবে। তাহলে আমাদের এই রুট ফেসটা ওখানে কিভাবে কাজ করবে? তো রুট ফেস আমরা মূল থিকনেস থেকে 1 মিলিমিটার বা 1.5 মিলিমিটার একটা রুট ফেস রেখেছি, যেটা ভার্টিক্যাল একদম লোয়ার সারফেস থেকে ভার্টিক্যালি আসছে। তারপরে আমার বিভেল অ্যাঙ্গেল শুরু হচ্ছে এখান থেকে।
ভার্টিক্যালি আসছে, তারপরে ভার্টিক্যালি একটা রুট ফেস আসছে, তারপরে বিভেল অ্যাঙ্গেল শুরু হচ্ছে। তাহলে এই যে রুট ফেসটা, সেখানে একটা থিকনেস রয়েছে, এই থিকনেসটা কিন্তু আমার ওই মোল্টেন পুলকে নিজের মধ্যে রিটেইন করতে হেল্প করবে। ক্লিয়ার? তাহলে আমরা সারফেস করার সময় দুটো জিনিসের উপরে ধ্যান দেব। একটা হচ্ছে আমার রুট ফেসটা ঠিকঠাক ভাবে আমি তৈরি করতে পারলাম কিনা, আর দ্বিতীয় হচ্ছে আমার বিভেল অ্যাঙ্গেল। এই বিভেল অ্যাঙ্গেলটা আমার যেটাকে ইনক্লুডেড অ্যাঙ্গেলে 60 থেকে 70 ডিগ্রি হবে, এবং ইচ অ্যাঙ্গেল 30 থেকে 40 ডিগ্রির মধ্যে হবে। তাহলে বিভেল অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমার ইনক্লুডেড অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি হবে। আর যদি বিভেল অ্যাঙ্গেল 35 ডিগ্রি হয়, তাহলে ইনক্লুডেড অ্যাঙ্গেল 70 ডিগ্রি হবে। তাহলে আমরা কি করছি, এখানে আমরা একটা রুট গ্যাপ রাখছি। রুট গ্যাপ কেন রাখছি না, মেটাল রুট গ্যাপের ওপর ডিপেন্ড করছে আমার মেটালের মধ্যে কতটা আমি স্ট্রেংথ আনতে পারবো। কারণ রুট গ্যাপ আমাকে মেটালের লোয়ার সারফেস পর্যন্ত পেনিট্রেশন নিয়ে যেতে হেল্প করবে। লোয়ার সারফেস মতলব এর তলদেশ পর্যন্ত মেটালের ফিউশনটাকে নিয়ে যেতে হেল্প করবে। কেন আমাদের তলদেশ পর্যন্ত বা লোয়ার সারফেসে মেটালের ফিউশন নিয়ে যাওয়ার প্রয়োজন? যদি সাপোজ ধরো আমি এই মেটালকে কোনো একটা পার্টিকুলার জায়গাতে আমি কোনো পারফর্ম করার জন্য রেডি করব বা পারফর্ম করার জন্য লাগাবো, সেখানে আমার লোয়ার সারফেসে কোনো ফিউশন নেই, লোয়ার সারফেসে ল্যাক অফ পেনিট্রেশন আছে বা বিভিন্ন ধরনের ডিফেক্ট রয়েছে, মেটাল ওখানে আমার পৌঁছায়নি, তাহলে এই 100% কিন্তু ওই স্থানে তার ডিউটিটা পারফর্ম করতে পারবে না। মতলব আমার এই জয়েন্টটা কিন্তু আমি 100% কোয়ালিটি ওয়াইজ তৈরি করতে পারলাম না। তাহলে 100% কোয়ালিটি ওয়াইজ আমার এই মেটালকে বা এই জয়েন্টকে তৈরি করতে গেলে আমাকে একদম লোয়ার সারফেস থেকে পেনিট্রেশনকে আনতে হবে। তো এই পেনিট্রেশনটাকে লোয়ার সারফেস থেকে আনার জন্য আমাকে এখানে রুট গ্যাপ মেনটেন করতে হবে। তো এই রুট গ্যাপ কত হবে? রুট গ্যাপ হবে অ্যাজ পার মেটাল থিকনেস। তো মেটাল থিকনেস আমরা ডিফারেন্ট টাইপের নিতে পারি। আমরা জানি বা আমরা এইচ প্রিপারেশনে পড়েছি বা মেটাল সার্ফেসিং এ পড়েছি যে অ্যাবভ 6 মিলিমিটার আমরা মেটালকে সার্ফেসিং করব, বিভিন্ন উপায়ে সার্ফেসিং করব, বিভিন্ন ভাবে সার্ফেসিং করব, বিভিন্ন যে প্রসেসগুলো আছে সেই প্রসেসে সার্ফেসিং করব। তাহলে এখানে আমরা সারফেস করেছি, আমরা মেটালকে সিঙ্গেল ভি বাট জয়েন্টে সারফেস করেছি, এবং সেই সারফেস করেছি অ্যাজ পার মেটাল থিকনেস কম, তাই আমাদের এখানে সিঙ্গেল ভি আছে। এটা যদি মেটাল থিকনেস অ্যাবভ 20 মিলিমিটার হয়ে যেত, তাহলে এটা ডবল ভি বা ডবল ইউ বা ডবল জে এটসেট্রা ডিফারেন্ট টাইপের মধ্যে যে কোনো একটা টাইপের হতে পারতো। কিন্তু মেটাল থিকনেস আমাদের এখানে ছোট বা পাতলা বা কম, তাই আমরা সিঙ্গেল ভি। তাহলে মেটাল থিকনেস যেহেতু কম আছে, তো সেই হিসাবে আমাদেরকে এখানে রুট গ্যাপ মেনটেন করতে হবে। এটা কিন্তু মাথায় রাখবে, খুব সুন্দরভাবে জিনিসটা করার চেষ্টা করবে, তাহলেই সুন্দর হবে। বা যে যে জিনিসগুলো আমরা আলোচনা করছি সেই জিনিসগুলোকে এখানে মেনটেন করবে, তাহলেই কিন্তু সুন্দরভাবে স্ট্রেংথ ওয়াইজ তোমরা এই কোয়ালিটি জবটাকে করতে পারবে। খুব সুন্দর কোয়ালিটি জব, এখান থেকেই ম্যাক্সিমাম তোমার স্কিলটা শুরু হবে। তুমি এর আগে যা যা করেছো সেগুলো বেসিক লেভেলে শুধু শিখেছো, কিন্তু এখান থেকে তোমার ম্যাক্সিমাম স্কিল শুরু হবে। যতটা স্কিল তুমি এখানে আনতে পারবে, ঠিক আগামী যে জয়েন্টগুলো আছে, আরো ক্রিটিক্যাল যে জয়েন্টগুলো আছে, সেখানে তুমি তোমার স্কিলটাকে আরো সুন্দরভাবে আনতে পারবে। তাহলে এখানে আমরা জয়েন্টটাকে করব। তো জয়েন্টটা করতে গেলে আমাদেরকে এখানে কি করতে হবে? রুট গ্যাপ করতে হবে। তো রুট গ্যাপ আমরা মেটাল থিকনেস ওয়াইজ নিয়ে নিয়েছি। তো রুট গ্যাপটা কেমন হবে? মিনিমাম 1.5 মিলিমিটার, তার থেকে নিচে কোনো মতেই হবে না, এটা মাথায় রাখবে। আর এটা ম্যাক্সিমাম হবে 2.5 থেকে 3 মিলিমিটার পর্যন্ত, যেটা মেটাল থিকনেস যত বাড়বে এবং ওই রুট গ্যাপটাও তত বাড়বে। তাহলে আমরা কি করব? আমরা এর উপরে ফার্স্ট রুট রান করব। তো রুট রান করতে যে আমাদেরকে কি করতে হবে? প্রথমে এর উপরে ইলেকট্রোডকে দিয়ে আমরা মিনিমাম সাইজের ইলেকট্রোড ইউজ করব। মিনিমাম সাইজ বলতে 2.5 এর ইলেকট্রোড ইউজ করব এর উপরে রুট রান করার জন্য। তো রুট রান করার জন্য আমাকে এখানে ইলেকট্রোডের অ্যাঙ্গেলকে মেনটেন করতে হবে, বা ইলেকট্রোডের অ্যাঙ্গেল সঠিকভাবে এর উপরে ম্যানিপুলেট করতে হবে। তাহলে এখানে আমরা দুটো সারফেস পাচ্ছি। এর আগের পূর্ববর্তী ভিডিওগুলোতে আলোচনা হয়েছিল যে যখন আমরা ওয়েল্ড করব, ওয়েল্ড করার সময় আমরা দুটো সারফেস পাই, একটা হচ্ছে ওয়েল্ড সারফেস আর একটা হচ্ছে ওয়েল্ড লাইন। তো ওয়েল্ড লাইনের উপরে আমার ইলেকট্রোডের অ্যাঙ্গেলকে মেনটেন করতে হবে, এবং আমার যে ওয়েল্ড সারফেস আছে সেই ওয়েল্ড সারফেসের সময় ইলেকট্রোডকে মেনটেন করতে হবে, ইলেকট্রোডের অ্যাঙ্গেলকে মেনটেন করতে হবে। তো ওয়েল্ড সারফেস যদি এটা হয়, তাহলে আমার ওয়েল্ড সারফেসের উপরে এই অ্যাঙ্গেলটা মেনটেন করতে হবে, যেটা হবে আমার 90 ডিগ্রি। আর ওয়েল্ড লাইন যদি এটা হয়,
তাহলে ওয়েল্ড লাইনের সঙ্গে আমার এই অ্যাঙ্গেলটাকে মেনটেন করতে হবে, যেটা 70 থেকে 80 ডিগ্রি। এটা কিন্তু সবসময় মাথায় রাখবে। তাহলে আমরা এখানে আর্ক স্ট্রাইক করব, আর্ক স্ট্রাইক করার পর ধীরে ধীরে ওই কি হোলটাকে একটু দেখবো। কি হোলটা কিভাবে দেখবো? আমরা যখন ওয়েল্ডিং করব এখানে একটু ওয়াইপিং মোশন দেবো। ওয়াইপিং মোশন বলতে আমরা যেটা বুঝি, সাধারণত এই ইলেকট্রোডটা যখন আমরা এর উপরে ম্যানিপুলেট করব বা চালাবো, তখন এই আর্কটাকে একটু সামনে একটু পেছনে, একটু সামনে একটু পেছনে আমাকে করে এগোতে হবে। এবং সেখানে আমার এই ইলেকট্রোডের এগেনস্টে এই যে অ্যাম্পিয়ারটা আমি সেট করব, সেই অ্যাম্পিয়ারটা এতটাই বেশি যেন না হয়ে যায় যে আমি কি হোলটা মেনটেন করতে যে এখানে এক্সেস কি হোল তৈরি করে দেব। এটা কিন্তু খুব সুন্দরভাবে খেয়াল রাখবে, খুব সূক্ষ্মভাবে জিনিসটা করার চেষ্টা করবে। যেখানে প্রথমেই তোমাকে চুজ করতে হবে ইলেকট্রোডের এগেনস্টে তোমাকে সঠিক অ্যাম্পিয়ার চুজ করতে হবে। সেই অ্যাম্পিয়ার দ্বারা তোমার যে আর্ক এখানে জেনারেট হবে, সেই আর্কের কাজ হচ্ছে এই মেটালটাকে ফিউজ করা। এই মেটালটাকে সেই আর্ক যদি এক্সেস ফিউজ করে দেয়, তাহলে কিন্তু তুমি এখানে এটাকে সামলাতে পারবে না বা কন্ট্রোল করতে পারবে না। তো তোমাকে খেয়াল রাখতে হবে যে এমন একটা সামঞ্জস্যপূর্ণ আমি অ্যাম্পিয়ার সেট করব, যে অ্যাম্পিয়ারটা আমার এই মেটালকে সঠিকভাবে ফিউশন করতে পারবে। এবং এখানে যে রুট রান করার সময় যে প্রসিডিওর বা যে স্টেপগুলো আমি যদি স্কিপ করে যাই বা মেনটেন করতে না পারি, তাহলে আমার এই জয়েন্টটাকে আমি 100% স্ট্রেংথ ওয়াইজ তৈরি করতে পারবো না। তাহলে সেই স্টেপগুলোর মধ্যে একটা মেন স্টেপ আমরা পূর্বে আলোচনা করেছি, কি হোল মেনটেন করব। কি হোল কেমন হয়? আমরা যদি এটাকে ওই চাবির স্লট ধরি বা চাবি ঢোকানোর, তালার ভেতরে চাবি ঢোকানোর একটা রাস্তা ধরি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে চাবি ঢোকানোর ঠিক নিচের পোর্শনটা গোলাকার, কিন্তু সেটা এখানে নেই। কি আছে না, ঠিক চাবির যে কিগুলো ঢোকার যে রাস্তাটা, একটা লম্বা ফাঁকা স্লট, সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে ওই গোলাকার বস্তুটা বা গোলাকার পোর্শনটা কিভাবে তৈরি হবে? এই আর্কের দ্বারা তৈরি হবে। এই আর্ক যখন আমি এর উপরে ম্যানিপুলেট করব, তাহলে আমি ওই লম্বা স্লটের ওপর থেকে যখন নিচের দিকে টেনে একটুখানি এগোবো, তখন দেখা যাবে আমরা যে রুট ফেস রেখেছিলাম এখানে, সেই রুট ফেস এই দুটো সাইডে, দুটো ওয়াল থেকে অর্ধচন্দ্রাকৃতি আকারে ফিউজ হয়ে যাবে বা ফিউশন হয়ে যে এই জায়গাটা ঠিক সেই ঘটের মতো বা কলসির লোয়ার পোর্শনের মতো ঠিক গোলাকার একটা এরিয়া তৈরি করবে। আর ওপরের স্লটটা কিন্তু সেই লম্বা স্লটেই থেকে যাবে। ব্যাপারটা ইমাজিন করো, তাহলে ঠিক বুঝতে পেরে যাবে। তাহলে কি হচ্ছে, ওই কি হোলটা যখনই হলো, আমি জানলাম যে আমি যে রুট ফেসটা রেখেছিলাম, সেই রুট ফেসটা কিন্তু মেল্ট হয়ে গেল, সেই রুট ফেসটা ফিউজ হয়ে গেল। তাহলে রুট ফেস যখনই ফিউজ হয়ে গেল, আমি শিওর হয়ে গেলাম যে আমার লোয়ার সারফেসে কিন্তু পেনিট্রেশন পৌঁছে গেল। তো লোয়ার সারফেসে পেনিট্রেশন পৌঁছে যাওয়ার মানেই কিন্তু আমার এই জয়েন্টটা 100% কোয়ালিটি ওয়াইজ তৈরি হওয়ার পথে কিন্তু এক ধাপ এগিয়ে গেল। এবার সেটা 100% তৈরি হবে তখনই যখন আমি ওই কি হোলটাকে ঠিকঠাক ভাবে মেনটেন করে টোটাল প্রসিডিওরটাকে একদম কমপ্লিট করতে পারবো। ক্লিয়ার? তাহলে চলো আমরা ওয়েল্ডিং করতে যাব। তো ওয়েল্ডিং করার পূর্বে আমাদেরকে জবকে করতে হবে ট্যাকিং। তো ট্যাকিং করার জন্য আমরা একটা এক্সট্রা জিগ ইউজ করব। তো জিগ আমরা বিভিন্ন ধরনের জিগ ইউজ করতে পারি। তো আমাদের এখানে যে ধরনের জিগ আছে, খুব সিম্পল জিগ দিয়ে আমরা এটাকে সেট করব। কেমন? তো এটা সেট করার সময় যখন আমরা ট্যাকিং করব, ট্যাকিং করার পূর্বে আমরা ট্যাকিং করার জন্য রুট গ্যাপ, রুট ফেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করে নিয়েছি। তো এখানে ট্যাকিং করার পূর্বে আমাদেরকে একটা বিশেষ বিষয়ের উপরে ফোকাস করতে হবে, সেটা হচ্ছে ডিস্টরশন। তো ডিস্টরশনের নিয়ে আমরা পূর্বে আলোচনা করেছি বা থিওরিটিক্যালি আমরা পড়েছি ডিস্টরশন কেন হয়। মেটালের মধ্যে ডিফরমেশন ব্যাপারটা জানি, যে মেটালের মধ্যে যখন আমরা হিট প্রয়োগ করি, মেটালের মধ্যে এক্সপেনশন এবং কন্ট্রাকশন আসে। এই ডিউ টু এক্সপেনশন অ্যান্ড কন্ট্রাকশন এর মধ্যে একটা সিঙ্কেজ ফোর্স কাজ করে। সিঙ্কেজ ফোর্স যদি আমার মেটালের মধ্যে আফটার ওয়েল্ডিং কাজ করে যায়, তাহলে মেটালের মধ্যে পার্মানেন্ট ডিফরমেশন চলে আসে। তাহলে আমরা কি করবো? এটাকে কন্ট্রোল করব। তো কিভাবে কন্ট্রোল করব? আমরা এর মানে জবকে ট্যাকিং করার পূর্বেই আমরা কিছু ডিস্টরশন অ্যালাউন্স দিয়ে দেবো। এখানে আমার জব ফ্ল্যাট সারফেসে আছে, আমি একটি বিশেষ
ফিলার ওয়্যার এর তলায় প্রবেশ করিয়ে দেবো, যেটা 1.5 মিলিমিটার ডিস্টরশন অ্যালাউন্স আমাকে এখানে দিতে হেল্প করবে। তো আমরা এর নিচে 1.5 মিলিমিটারের ইলেকট্রোড বা ফিলার ওয়্যারকে প্রবেশ করিয়ে দিয়ে আমরা নির্দিষ্ট রুট গ্যাপ, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, সেই নির্দিষ্ট রুট গ্যাপ এখানে যেটা 1.5 মিলিমিটার থেকে শুরু হয় এবং ম্যাক্সিমাম 3 মিলিমিটার বা তারও বেশি হতে পারে অ্যাজ পার মেটাল থিকনেস। তাহলে আমরা এটাকে এর উপরে সেটিং করে নেব এবং এর উপরে বিশেষভাবে কয়েকটি ওয়েটকে এর উপরে আমরা চাপিয়ে দেব, যাতে ডিউরিং ওয়েল্ডিং বা ডিউরিং ট্যাকিং যাতে নির্দিষ্ট জায়গা থেকে সরে না যায়। তো লেটস গো ফর ট্যাকিং। ট্যাকিং করব আমরা। তো ট্যাকিং করার সময় খেয়াল রাখতে হবে এই যে পোর্শনটা আছে, এই জায়গাটা, এই যে পোর্শনটা আছে, এইখানটাতে আমাদেরকে ট্যাকিং করতে হবে। এবং ট্যাকিং করার সময় এই যে রুট ফেসটা, আমরা রুট ফেস সম্পর্কে আগেই পূর্বেই আলোচনা করেছি, এই রুট ফেসটা যেন প্রপারলি মেল্টিং হয়, কারণ এটা তোমার ওয়েল্ডিং এর একটা পার্ট হয়ে দাঁড়াবে। তো লেটস গো ফর ট্যাকিং। এবার আমরা রুট রান করব। তো রুট রান করার সময় খেয়াল রাখতে হবে, যেটা পূর্বে আলোচনা করেছিলাম, সেই কি হোল মেনটেন করতে হবে। কেমন? তো লেটস গো ফর রুট রান। আফটার রুট বিট আমরা এখানে একটা ইন্সপেকশন করব যে আমার রুট রান কতটা পারফেক্ট আমি করতে পেরেছি। তাহলে প্রথমে এখানে আমার স্ল্যাগ রিমুভ করে দেখে নিতে হবে। দেন আদার সাইড মানে ব্যাক সাইড, যেটা সম্পর্কে আগেই আলোচনা করেছি, ব্যাক সাইডে আমার পেনিট্রেশনটা ঠিকঠাকভাবে এসছে কিনা আমরা চিপিং হ্যামার দ্বারা একটুখানি ক্লিন করে দেখে নেব যে আমার ব্যাক সাইডে পেনিট্রেশনটা ঠিকঠাকভাবে এলো কিনা। তো এখানে আমরা পেনিট্রেশনটা দেখতে পাচ্ছি খুব সুন্দর এসছে। আমি পুরোটা ছাড়াইনি, পুরোটা ছাড়ালে দেখতে পাবো যে আমরা টেবিলে আমরা এনভিলে আমরা পুরোটা পরিষ্কার করব, তখন আমাদের দেখতে পাবো যে আমরা এখানে আমরা রুটটাকে সুন্দরভাবে করতে পেরেছি এবং আমার অপর সাইডে সুন্দরভাবে রুটটা পেনিট্রেশনটা আমি আনতে পেরেছি। তো আমাদের এবার চলো আমরা সেকেন্ড রান বা কভারিং রানের জন্য এগোই। সেকেন্ড কভারিং রান আমরা 4mm ডায়ার ইলেকট্রোড ব্যবহার করব এবং এনশিওর হব যে আমার এখানে পেনিট্রেশন এই ডিপোজিশনটা আমি এতটাই দেব যে তারপরে যেন আমার ফাইনাল কভারিং রান তার রেনফোর্সমেন্ট যেন ঠিকঠাক আছে। রেনফোর্সমেন্ট কোনটা? না, বেস মেটাল যেটা রয়েছে, বেস মেটালের যে সারফেস, এই সারফেস থেকে ওয়েল্ড বিট যতটা ওপরে উঠে থাকবে, যেটা একটু অর্ধচন্দ্রাকৃতির মতো দেখতে থাকবে, যেটাকে আমরা রেনফোর্সমেন্ট বলছি। তো এই রেনফোর্সমেন্ট ফাইনাল বিডে আসবে, তার আগে এখন আমরা যে কভারিং রান করব, সেই কভারিং রানে আমার এখানে ডিপোজিশনটা ফুলফিল হতে হবে এতটাই, যাতে তারপরে আমার ওই ফাইনাল রান করার জন্য জায়গা থাকে। তো লেটস গো ফর সেকেন্ড কভারিং রান। ফাইনাল কভারিং রান আমরা করব 4mm ডায়ার ইলেকট্রোড দিয়ে। তো ইলেকট্রোড অ্যাঙ্গেল জব সারফেসের ওপরে যেমন আমরা প্রিভিয়াস জয়েন্টগুলোতে রাখছি, ঠিক সেরকমভাবেই রাখবো। সারফেসের সঙ্গে আমার ওয়েল লাইনের সঙ্গে, সারফেসের সঙ্গে যেমন 90 ডিগ্রি, ওয়েল লাইনের সঙ্গে যেমন 70 থেকে 80 ডিগ্রি, সঙ্গে উইভিং মোশন দেব। উইভিং মোশন জাস্ট লাইক এইরকম উইভিং মোশন দেব এবং সাইডে এসে একটু স্টে করব, যা 1 সেকেন্ডের মতো। কেন স্টে করব? না, আমার এখানে একটা মেজর ফল্ট আসতে পারে, যেটাকে আমরা আন্ডারকাট নামে জানি। তো এই আন্ডারকাটটা যাতে না আসে, আমরা সাইডে উইভিং করার সময় একটু দাঁড়াবো। কেমন? তো লেটস গো ফর ফাইনাল কভারিং রান।
তাহলে আমরা গ্রুপ জয়েন্ট মানে সিঙ্গেল ভি বার জয়েন্ট শেষ করলাম। তো আশা করি তোমাদের করতে আর কোনো অসুবিধা থাকবে না, কারণ স্টেপ বাই স্টেপ আমরা এটা নিয়ে আলোচনা করেছি। কোন অ্যাঙ্গেল, কত থিকনেস, রুট ফেস, রুট গ্যাপ, বিভেল অ্যাঙ্গেল, সমস্ত ডিটেলস আমরা আলোচনা করেছি। তারপরে আমরা ওয়েল্ডিং এর স্টেপগুলো সুন্দরভাবে দেখেছি। তো কোনো রকম ডিফিকাল্টিস আশা করি আসবে না, যদিও আসে কমেন্টস বক্সে জানাবে, অবশ্যই তার রেসপন্স করব। তাহলে আমরা ওয়েল বিটটি দেখবো এবার, ওয়েল বিটটি কেমন হলো, এবং আমরা একটা ভিজুয়াল ইন্সপেকশন করব, এবং এই ইন্সপেকশনের দ্বারা আমরা আমাদের যে ল্যাক সাইডগুলো, মতলব আমাদের যে দুর্বলতাগুলো, যেগুলো আমরা এখানে ঠিকঠাকভাবে টেকনিক্যালি ফুলফিল করতে পারিনি, সেগুলো নিয়ে একটু ডিসকাস করব। তো আমাদের ওয়েল বিডে সেরকম কোনো রিমার্কস নেই, কিছু কিছু জায়গায় আছে, সেগুলো আমরা ডিসকাস করব। বাট বিড অ্যাপিয়ারেন্স সুন্দরই হয়েছে, রিপলস গুলো দেখতে ভালো হয়েছে, ভালো লেগছে। রেনফোর্সমেন্ট যেটা আগে আলোচনা করেছিলাম সেটাও ঠিকঠাক আছে। ওয়েল্ডমেন্টে যেমন আমরা ডিফরমেশন বলতে আলোচনা করেছিলাম, আমরা ট্যাকিং করার পূর্বে ডিস্টরশন অ্যালাউন্স দিয়েছিলাম, তার জন্য আমাদের মেটাল সারফেস একদম সুন্দরভাবে অ্যাকুরেসি মেনটেন করেছে, কোনো রকম ডিফরমেশন আমরা এখানে দেখতে পাচ্ছি না। তো ফার্স্ট আমরা যে প্রিকশনটা আগে নিয়েছিলাম, তার জন্য যে ডিফেক্টটা আসতো, মতলব মেটালের মধ্যে যে ডিফরমেশন আসতো, সেই ডিফরমেশন আসেনি। মতলব আমরা এক ধাপ কিন্তু এগিয়ে যে কাজটা করেছিলাম, যার জন্য আমরা ঠিকঠাকভাবে মেটালের জয়েন্টটা করতে পেরেছি, এবং সেটা সাকসেসফুলি উইদাউট ডিফরমেশনে আমরা করতে পেরেছি। এবার ওয়েল বিটে ভিজুয়াল ইন্সপেকশনের দ্বারা আমরা দেখতে পাচ্ছি কোনো রকম আন্ডারকাট এখানে নেই, স্প্যাটারিং যেগুলো ছিল সেগুলোকে আমরা রিমুভ করেছি। এবার এন্ড অফ দ্য বিট একটা ক্যাটার আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা ইচ্ছা করলে নাও রাখতে পারতাম, কিন্তু এখানে রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের এটাকে ওভারকাম করতে হবে। এই ওভারকাম করার পদ্ধতি আমি পূর্বের ভিডিওগুলোতে আলোচনা করেছি, যে যখন আমরা আর্ককে আমাদের ওয়েল বিট থেকে ডিটাচ করব, তো এই ডিটাচ করার ঠিক 2-3 সেকেন্ডের জন্য এটাকে আমরা একটু এগিয়ে নিয়ে আসবো। এগিয়ে নিয়ে এসে আমরা আবার পেছনের দিকে যাব, মতলব একটু এগিয়ে এসে আবার ব্যাকে যাব, ব্যাকে এসে 2-3 সেকেন্ডের জন্য হোল্ড করব। হোল্ড করার পর এই জায়গাটা ফুলফিল হয়ে যাবে। তো এটা ক্যাটার ফুলফিল হলো। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি তোমরা খুব ভালোভাবে দেখো, এইখানটাতে একটা পোর্শনে দেখা যাচ্ছে কিছু পোরোসিটি রয়েছে। এই যে পোরোসিটি, এই পোরোসিটিটা মূলত মানে কোন কারণে হয়? আমরা জানি অ্যাটমসফেরিক কন্টামিনেশন যেটা ছিল, বা অ্যাটমসফেরিক কন্টামিনেশন যে চ্যাপ্টারটা ছিল, সেখানে আমরা পড়েছিলাম যে কেন আমাদের এখানে পোরোসিটি আসে, বা এই পোরোসিটিকে ওভারকাম করতে গেলে আমাদের কি করতে হয়। তো আমরা ওই জিনিসটা আরো ভালো করে আমাদের থিওরিটিক্যালি পড়ে নেব, তাহলে আমরা বুঝতে পারবো যে এই পোরোসিটিটাকে এই পোরোসিটি ডিফেক্টটাকে আমরা কিভাবে ওভারকাম করব। তাহলে আশা করি তোমাদের এই গ্রুপ জয়েন্ট বা সিঙ্গেল ভি বার জয়েন্ট করতে আর কোনো অসুবিধা থাকবে না। আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি সর্বশেষ, তোমরা পেছনের সাইডটা দেখে নেবে, পেছনের সাইডটা ভালো করে দেখে নেবে যে রুট, যেটা আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, যে রুট পেনিট্রেশনটা এটা ঠিকঠাকভাবে এলো কিনা, কেমন। তাহলে আশা করি তোমাদের আর এই জয়েন্ট করতে কোনো রকম অসুবিধা হবে না। যদি কোনো রকম অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, যথাসম্ভব তার রেসপন্স আমরা করব, এবং আমরা যথাযথভাবে তোমাদেরকে হেল্প করব। ওকে, তাহলে ভালো থেকো, থ্যাংক ইউ।